স্বাগত সন্ধ্যাবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি নাহিদা মিতু। দেশের এই ঐতিহাসিক জয়ে তিন ডিপার্টমেন্টের কথা আমরা বলছি, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং। আসলে আমরা স্পেসিফিকভাবে জানতে চাই যে কোন ডিপার্টমেন্টটা সব থেকে বেশি শক্তিশালী ছিল। এই বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওতে ডেকে নিচ্ছি আমাদের সহকর্মী ওয়াসিউল হক পান্থকে। পান্থ, যেটি আমরা শুরুতেই বলছিলাম যে তিন ডিপার্টমেন্টই বাংলাদেশ অসাধারণ ছিল, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই রাওয়ালপিন্ডিতে সব থেকে বড় ম্যাজিক কোনটা ছিল? দেখুন, আপনার টেস্ট ম্যাচ জিততে কিন্তু 20 উইকেট নিতে হবে, এটি নিঃসন্দেহে। এবং বাংলাদেশ কিন্তু বোলিংয়ে যেমনটা এক্সপেকটেশন ছিল সবসময় তার চেয়ে অনেক বেশি ভালো করেছে। এবং বোলিং প্রথমবারের মতো কিন্তু 10 উইকেট পেসাররা নিয়েছে, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় একটি ল্যান্ডমার্ক। এবং সে জায়গাকে আপনার কাছে মনে হয় না পাকিস্তান যখন এই টেস্ট শুরু করলো তখন পাকিস্তানের গণমাধ্যম থেকে শুরু করে সবাই বলছিল যে পেস অ্যাটাকে বাংলাদেশকে ঘায়াল করবে, উল্টো পাকিস্তান সেই ফাঁদে পড়লো কিনা? দেখুন, রাওয়ালপিন্ডিতে নাহিদ রানা যেভাবে ঝড় তুলেছে, হয়তোবা তার নামের পাশে অনেক বেশি উইকেট সংখ্যা নেই, কিন্তু তিনি কিন্তু প্রথম ম্যাচের পরে বলেছিলেন যে তাকে অধিনায়ক শান্ত বলেছেন যে শর্ট অফ লেন্থে বোলিং করতে। এবং বোলিংয়ের ক্ষেত্রেও কিন্তু টেস্টে আপনার জুটি গড়ে বোলিং করতে হয়। আপনি যদি এক সাইড থেকে শুধু যে কোনো বোলারকে উইকেট সংখ্যা দিয়ে বিচার করেন, এটি কখনোই সম্ভব হয় না। বরং আপনার পার্টনারশিপের যে উইকেটগুলো আসে, আপনি এক সাইড থেকে আপনি প্রেশার দিবেন, অন্য বোলারকে অ্যাটাক করতে গিয়ে কিন্তু ব্যাটসম্যানরা উইকেট ছুড়ে দিবে। এবং সেটি আমরা দেখেছি এই ম্যাচে, এবং গত ম্যাচেও আমরা দেখেছি যে নাহিদ রানা কিন্তু এক সাইড থেকে কনসিস্টেন্টলি অনেক ভালো বোলিং করেছে, যার ফলশ্রুতিতে মিরাজ বলুন 5 উইকেট তুলেছে। এবং এই ইনিংসে যদি আমরা দেখি, সবশেষ ইনিংসে যদি দেখি, সেখানে হাসান মাহমুদ কিন্তু 5 উইকেট তুলতে পেরেছে। অ্যান্ড আমরা বিগত কয়েক বছর ধরে কিন্তু বাংলাদেশি পেসাররা বেশ ভালো বোলিং করছেন। আমরা যদি একটি পরিসংখ্যান দেখতে চাই যে গত 5 সিরিজে বাংলাদেশের যে পেসারদের তাদের যে বিদেশের মাটিতে যে ভূমিকা, সেটাই আমরা তাহলে দেখতে পাবো যে কনসিস্টেন্টলি কিন্তু বাংলাদেশ ভালোর দিকে যাচ্ছে পেসাররা। আমরা যদি দেখি যে আমাদের সবশেষ 5টি সিরিজ যদি দেখি, সেটি 2021 সাল থেকে শুরু হয়, যেখানে 4 জন পেসার 2টি ম্যাচ খেলেছিলেন। যদিও আমরা সিরিজটি হেরেছিলাম, কিন্তু সেখানে আমরা কিন্তু 10 উইকেট পেয়েছিলাম। সেখান থেকে আমরা যদি শুরু করি, তাসকিন এবং এবাদত জিম্বাবুয়ে থেকে এক ম্যাচে 6 উইকেট নিয়েছিল, এটি এক ম্যাচের সিরিজ ছিল। পরবর্তীতে ঐতিহাসিক নিউজিল্যান্ড সিরিজ, যেখানে আমরা কিন্তু প্রথম ম্যাচে জয়লাভ করেছিলাম, এবং প্রথম ম্যাচে একটি ম্যাচেই কিন্তু আমরা 13 উইকেট তুলতে পেরেছিলাম, যার মধ্যে ইনিংসে 8 উইকেট নিয়েছিল এবাদত হোসেন। এবং সেখান থেকেই কিন্তু এবাদতের উত্থান বলা যায়। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি, বিগত প্রত্যেকটি সিরিজেই কিন্তু এবাদত এবং খালেদ দুটি খুব কমন নাম, কিন্তু এবারের সিরিজের আগে কিন্তু এবাদত ইনজুরিতে আমরা সবাই জানি, এবং খালেদ স্কোয়াডে থাকলেও তিনি কিন্তু একাদশে সুযোগ পাননি। এবং সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন ছিল যে খালেদ কেন নেই একাদশে। আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও যে সবশেষ যে বিদেশ সফর ছিল, সেখানে খালেদ কিন্তু বেশ ভালো বোলিং করেছিলেন, কিন্তু সেটির উত্তর কিন্তু হাসান মাহমুদ দিয়ে দিয়েছেন যে তিনি কেন তাকে ওয়ানডে বা টি20-র জন্য বিবেচনা করা হলেও তাকে কেন টিম ম্যানেজমেন্ট টেস্টের একাদশে রেখেছে। পান্থ, এই যেই পরিসংখ্যানে আপনি এবাদত এবং খালেদের নাম বললেন, যে মিতু এই বোলাররা, পেস বোলাররা বাংলাদেশে কিন্তু টেস্ট স্পেশালিস্ট বোলার হিসেবে তাদেরকে বলা হয়। এরপরেও এরা ছাড়াও যে বাংলাদেশের পেস লাইন আপ যে এত শক্তিশালী হচ্ছে, যে কারণে পাকিস্তানের মতো দলকে আসলে পেস অ্যাটাক দিয়ে ধসিয়ে দেওয়া যাচ্ছে। গালিবের পর্যায়ে আমি একটু পান্থর কাছে জানতে চাই যে এই সিরিজে ব্যাটারদের ভূমিকা কেমন দেখলেন আপনি? ব্যাটারদের ভূমিকা আমরা যতটা এক্সপেক্ট করেছি, এবং বাংলাদেশকে আমরা যেভাবে খেলা দেখি, বাংলাদেশ কিন্তু আসলে ব্যাটাররা তারা প্রমাণ করেছে তারা টেস্ট খেলতে শিখে গেছে। আমি যদি বলি, আপনি প্রথম ইনিংসে, এই ম্যাচের প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল। এরপরে মিরাজ এবং লিটন দাস, তারা দুজন যেভাবে ব্যাটিং করেছে, এবং এই প্রথমবার, ইতিহাসের প্রথমবার 50 রানের নিচে যখন 6 উইকেট পড়ে গিয়েছে, এরপরে 150 রানের বেশি পার্টনারশিপ হয়েছে। এর আগের যে রেকর্ডটি ছিল সেটি কিন্তু পাকিস্তান ছিল, তাদের 115 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে তারা 150 রানের জুটি গড়তে পেরেছিল 7ম উইকেটে। তো নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট একটি ভালো অবস্থানে রয়েছে। এবং আমরা যদি কিছুটা পেছন দিকে যাই, যে হয়তোবা মানসিক যে চাপ, দেশের বাইরে খেলতে গেলে বোর্ডের যে একটি চাপ, সেটি হয়তোবা এই মুহূর্তে খেলোয়াড়রা ফিল করতে পারছেন না, এই কারণে হয়তোবা তাদের সেরাটা তারা দিতে পারছেন। পান্থ, যে মানসিকভাবে যে তারা যে চাঙ্গা ছিল, কোনো প্রেশার নেই, তার উপরে বড় কথা যে হচ্ছে আমরা টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে যে একটা ছন্নছাড়া অবস্থায় দেখি, সেটি যে পরপর 2 টেস্টে, বড় কথা পরপর 2 টেস্টে আমরা দেখব, এটা আসলে একটা অবাক করার মতো বিষয়। কিন্তু সর্বশেষ বাংলাদেশ যেভাবে জিতেছে, সেটা অবশ্যই বাংলাদেশকে বাহবা দেওয়ার মতো। পান্থ, অসংখ্য আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। মিতু, শুনছিলাম পান্থর কাছ থেকেও আসলে এই টেস্ট জয়ের আপনি যত দিক থেকে হয়তো অনেক পরিসংখ্যান আপনি টানতে পারবেন, তবে শেষ পর্যন্ত আপনাকে ওই জায়গায় এসে ফুল স্টপ দিতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার তার জায়গা থেকে অসাধারণ ক্রিকেটাই খেলেছে।
এবং সব মিলিয়ে আমরা দেখছি যে পেসারদের একটি অনবদ্য ভূমিকা ছিল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর হতে পারে বলে মত দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে তারা এ প্রস্তাব দেন। জাতীয় ঐক্যের স্বার্থে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সব সংস্থা ও প্রতিষ্ঠানকে সংস্কারের প্রস্তাব দিয়েছেন তারা। এ সময় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা না দেওয়ার আহ্বান সম্পাদকরা করেন। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সংবাদপত্রের সম্পাদকরা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে। 20 জন সম্পাদকের সঙ্গে 1.5 ঘণ্টাব্যাপী এই বৈঠকে সংবিধান, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থার সংস্কার নিয়ে আলোচনা হয়। বৈঠকে সম্পাদকরা ইউনূস সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারে নানা পরামর্শ ও প্রস্তাব তুলে ধরেন। সাংবাদিক নিপীড়নের ধারাগুলো এখনই বাদ দেয়া সহ অযথা সাংবাদিকদের বিরুদ্ধে খুনের মামলা না দেওয়ার আহ্বান জানান সম্পাদকরা। বৈঠক শেষে গণমাধ্যমে একথা জানান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, তারপরে আমরা বিভিন্ন যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, অ্যান্টি করাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা। তাই পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে সব সম্পাদকের থেকে জানতে চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন মেয়াদ হতে পারে। এমন প্রশ্নে বেশিরভাগ সম্পাদকই জানান 2 বছর মেয়াদে মত দেন। এছাড়াও মিডিয়ার কালা কানুনগুলো বাতিল বা সংশোধন করারও আহ্বান জানান সম্পাদকেরা। তারা জানতে চাচ্ছে, তারা সবাই ওনাকে বলছেন যে যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন। মানে এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু? সর্বনিম্ন যেই ইয়েটা এসছে, সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। তারা বলেছেন দেশের জাতীয় ঐক্য খুবই প্রয়োজন, যাতে এই রিফর্মগুলো খুব ভালোভাবে সুসংহতভাবে করা যায়। এর আগে সকালে ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। বৈঠক থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভের ব্যাপারে ব্যবসায়ীদের উদ্বেগের কথা জানান। এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। আমরা বলছি পুলিশকেই করতে হবে, এটা পুলিশেরই কাজ, ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ। তারপরে এদেরকে সাহায্য করার জন্য কোনো বিশেষ সময়ে বিজিবি, আর্মি বিশেষ সময়ের জন্য আসে, এটা তো ওদের ফাংশন না। তো কিন্তু পুলিশ, ওই র্যাব, এদেরকে অবশ্যই রিঅর্গানাইজ করতে। বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ব্যবসায়ীরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। ভুয়া জন্মদিন, মুক্তিযুদ্ধের অবমাননা সহ 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহানগর মুখ্য হাকিম মাহবুব আলম ও তোফাজ্জল হোসেনের আলাদা আদালতে 5টি মামলায় শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। 2016 সালের 30 আগস্ট সাংবাদিক গাজী জহিরুল ইসলাম ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। অভিযোগ করেন জাতীয় শোক দিবসে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। তবে এই মামলায় 2018 সালে জামিন পান বেগম খালেদা জিয়া। 2016 সালের 3 নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার মামলা করেন বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে। অভিযোগ করেন স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের জাতীয় পতাকার মানহানি করেছেন তিনি। 2টি মামলা ছাড়াও আরও 3টি মানহানির অভিযোগে মামলা হয় বেগম জিয়ার বিরুদ্ধে। দীর্ঘ 8 বছর পর এ 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার সকালে মহানগর মুখ্য হাকিম মাহমুদ আলম ও তোফাজ্জল হোসেনের আদালত এই রায় দেন। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। খালেদা জিয়ার আইনজীবী আরও বলেন, 4 বছর আগে এই মামলার বাদী মৃত্যুবরণ করেছেন। আদালতে উপস্থিত হননি বাদী পক্ষের কোনো আইনজীবী। এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। অর্থাৎ সরকারের ইঙ্গিতে 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল। মামলা ছিল ম্যাডামের খালেদা জিয়ার জন্মদিনের মামলা। মামলা হলো মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক প্রাইম মিনিস্টার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যারা শহীদ মুক্তিযোদ্ধা তাদের পরিবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাদের তালিকা করা অত্যন্ত জরুরি, জাতি তার কাছে ঋণী। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত। বানোয়াট একটা কল্পকাহিনী দিয়ে নাইকো মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলার সাক্ষ্য প্রমাণ প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা আজকে আদালতে বলেছিলাম, যেহেতু মামলাটি সাক্ষ্য আসে নাই, রাষ্ট্রপক্ষ 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের শাসন আমলে বেগম খালেদা জিয়াকে হেনস্থা করতেই নানা হয়রানিমূলক মামলা করা হয়েছে। আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়া। শাহাদাত অফরো, এখন, ঢাকা। আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সঙ্গে তাদের দেশে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে এ ঘটনাকে কূটনৈতিক সফলতা হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুবাই থেকে কামরুল জনির তথ্য ও ছবিতে জানব বাকিটা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সে সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন বহু প্রবাসী বাংলাদেশি। এর দায়ে বিভিন্ন মেয়াদে 57 জন বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির ফেডারেল কোর্ট। এদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে সেই সাজা বাতিল করে 57 বাংলাদেশির সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গালফ নিউজের এক প্রতিবেদনে এর সত্যতা নিশ্চিত করা হয়। যাবজ্জীবনের চাইতে তাদেরকে দেশে পাঠাইতেছে, এর চাইতে আমাদের খুশির আর খবর নাই। এজন্য আমাদের দেশের সরকারকে এবং এই দেশের সরকারকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ক্ষমা ঘোষণার পর তাদের সাজা বাস্তবায়ন বন্ধ রেখেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। সেই সঙ্গে সাজাপ্রাপ্ত 57 জনকেই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশও দেওয়া হয়েছে। কি প্রক্রিয়ায় তারা অবমুক্ত হবেন সেটি নিয়ে আমরা কাজ করছি এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ তথ্য পেলে সেটি সবাইকে নিশ্চিত করা হবে। ফিউচারে এখানে আসতে পারবে কিনা বা অন্যান্য প্রক্রিয়াগুলো এটা পর্যায়ক্রমে জানা যাবে যখন এই দেশের সরকার আরও কোনো নির্দেশনা দিবে, সেটার উপর ডিপেন্ড করবে। এদিকে এই ঘটনাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চাই যে আমাদের প্রবাসী যারা আছেন তারা যেন কোনো ধরনের সাফার না করেন। একটা কথা আমি সবসময় বলেছি যে তাদের অনেক সমস্যা কিন্তু আমরা ঢাকা থেকেই তৈরি করে দিই। আমরা চাইবো যে ঢাকা থেকে যেন কম সমস্যা নিয়ে তারা যেতে পারেন। আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি বলেন, দেশে বসবাসরত সব বাসিন্দাকে আইন ও নিয়মকানুনের প্রতি সম্মান জানাতে হবে। মত প্রকাশের অধিকার আমিরাতের রাষ্ট্র ও আইনি কাঠামোর দ্বারা সুরক্ষিত, সবাইকে তা মানতে হবে। তানভীর জনি, এখন বিশ্ব। সান্ধ্যবাজারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। জুন মাস শেষে খেলাপি ঋণ দাঁড়ালো 2,11,391 কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণ থেকে 12.5% বেশি।
আর এই খেলাপির কারণেই বর্তমানে সবচেয়ে বড় সংকটে দেশের ব্যাংক খাত। তাই আগামীতে ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস গভর্নরের। এদিকে এখন থেকে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো $5,000 পর্যন্ত এন্ডোর্স করতে পারবে। আরও জানাচ্ছেন আতাউর নিয়ম। 2023-24 অর্থ বছর ও চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণ ছাড়ালো 2 লাখ কোটি টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ অনাদায় ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। এছাড়া ব্যাংক খাতে বর্তমান ঋণের পরিমাণ 16,83,996 কোটি টাকা। সে হিসাবে ব্যাংক খাতে মোট ঋণের 12.56% খেলাপি ঋণ রয়েছে। এর আগে মার্চ শেষে এ ঋণের পরিমাণ ছিল 1,85,000 কোটি টাকার বেশি। দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ, আর এর ঋণের ফাঁদে পড়ে বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির সাবেক পরিচালকরা নামে বেনামে ঋণ নিয়ে তারল্য সংকটে ফেলে দেয়। এজন্য ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির নতুন পর্ষদ জানায়, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা থাকলে আগামী ডিসেম্বর পর্যন্ত সব সমস্যার সমাধান হবে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে একথা জানায় ব্যাংকটির চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংক তাদের অথরিটির ভিতর আছে, they can create the money through instrument, not only printing money. So আমরা চাচ্ছি যে আমাদের এখন যে যতটুকু আমাদের সমস্যা আছে সেই সমস্যাটা যদি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে এই মুহূর্তে, আমরা আশা করি ডিসেম্বরের পরে আমাদের আর কোনো সাহায্য লাগবে না। এছাড়া ব্যাংক খাতে ডলার ও রিজার্ভের সংকটের কারণে প্রতি ডলারের দাম বাড়ানোর পর অনেকটাই ব্যবসা সংকটে পড়েছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। তাই প্রতিষ্ঠানগুলোর বেশ কিছু মৌলিক দাবি গভর্নর মেনে নিয়েছে বলে জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। ফলে এখন থেকে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো $5,000 এন্ডোর্স করতে পারবে, যা আগে $1,000 ছিল। এছাড়া পাসপোর্ট ছাড়া জাতীয় পরিচয়পত্র দিয়ে ডলার কেনা যাবে বলে জানায় তারা। এনআইডির এগেনস্টে আমরা ভাসমান যে মুদ্রাগুলো আছে সেগুলো আমরা ক্রয় করতে পারবো, কারণ এটা একটা ডকুমেন্ট হিসাবে থেকে যাবে। পাসপোর্ট নাই, হয়তো বাসায় রেমিটেন্স বাইরে আসলো, বাসায় রেখে গেলেন, তার কারেন্সিগুলা আসলো, তার মিসেস আসলো বা তার ছেলে আসলো বা তার বাবা আসলো, পাসপোর্ট নিয়ে আসতে পারবে না। তাহলে আমি কিসের ভিত্তিতে কিনবো? আই হ্যাভ ডকুমেন্টস, আই ওয়ান্ট টু ডকুমেন্টস। সেই ক্ষেত্রে আমরা এনআইডির কথাটা বলেছি, উনি একটু অ্যাপ্রুভ করেছেন। ডকুমেন্টস হিসাবে এনআইডিটা এটা আমাদের 2015 সাল থেকে অনলাইন হওয়ার শুরু থেকে আমাদের চাহিদা ছিল, সেটা আজকে বাস্তবে রূপ নিয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে বলে বৈঠকে গভর্নর আশ্বাস দিয়েছেন বলে প্রতিষ্ঠানগুলো জানায়। আতনিয়ন, এখন, ঢাকা। জ্বালানি চুক্তিগুলোর অনিয়ম খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দেখা হবে শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং সেক্টর, মেগা প্রকল্প এবং বিভিন্ন আর্থিক খাত। রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির দ্বিতীয় সভা শেষে একথা বলেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, আগামী বৃহস্পতিবার বিভিন্ন দেশে অবস্থানরত বিশিষ্টজনদের সাথে কথা বলবে শ্বেতপত্র কমিটি। শ্বেতপত্রের লক্ষ্য উদ্দেশ্য কী হবে তা পর্যালোচনা করতেই দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে কমিটি। শ্বেতপত্র কমিটির কাছে কি কি তথ্য উপাত্ত রয়েছে তা নিয়ে হয়েছে আলোচনা। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, আগামী 2 মাসের মধ্যে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন চুক্তি নিয়ে আমরা যদি আমাদের কাছে লভ্য হয়, আমরা এটা নিঃসন্দেহে এগুলো দেখব। এটা বিশেষ করে আপনার জ্বালানি খাতের জন্য এটা চিন্তা করা হয়েছে। এটার ভিতরে খাতওয়ারি বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে জ্বালানি খাত ইত্যাদি আলোচনার ভিতরে আছে। আবার কিছু প্রাতিষ্ঠানিক ব্যাপারও আছে, সেটা হলো ব্যাংকিং খাতের আলোচনা আছে, অর্থ আহরণের, কর আহরণের ব্যাপার আছে, একই রকমভাবে পাচারকৃত অর্থ নিয়ে আলোচনা আছে, মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে, দারিদ্র্য বিমোচন, আমাদের অসাম্য, বিভিন্ন আমাদের বৈষম্যের আলোচনা, সেগুলিও ভঙ্গুরতা, এগুলি নিয়েও আলোচনা হবে। শান্তবাজারের নিচে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন শান্তবাজার। দীর্ঘ 8 বছর আয়নাঘরে অবরুদ্ধ জীবনের লোমহর্ষক বর্ণনা দেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই তাকে গুম করা হয় বলে দাবি করেন তিনি।
জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি সাবেক এই সেনা কর্মকর্তার। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ, আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে বিছানায় শুলাম, চোখে তো ঘুম আসে না। কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পতনের 2 দিন পরেই মুক্তি মেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহি লামান আজমির। সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি মাল্লার মাটি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোট ভেন্টিলেটর ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত। আমি মাঝে মাঝে ওই তাকিয়ে দেখতাম। তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই। দীর্ঘ 8 বছর অবরুদ্ধ জীবন কাটান আয়নাঘর নামক বন্দিশালায়। নির্যাতনের সেসব দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে এভাবেই আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। তুলেছেন সে সময়ের লোমহর্ষক মানসিক ও শারীরিক নির্যাতনের কথা। আমার হাত করা পড়েছে, আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে, আমার চোখের এখানে চোখ এত জোরে বাঁধতো, চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন, একটু ঢিলা করে বাঁধেন। আমার চোখে মনি ব্যথা হচ্ছে, আমার নাককে চাপ পড়ছে, আমি শ্বাস নিতে পারছি না। কোনো মায়া দয়াহীন ছিল না। আর কষ্ট লাগতো যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দিত বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো, সেই ছেলেগুলি আমি যখন 1981 সালে কমিশন হই, যে সৈনিক আমার বুট পালিশ করতো তাদের নাতির বয়সে ছেলে, আমার বড় সন্তান থেকে 10-12 বছরের ছোট ছেলে, তারা আমাকে ধমকের সুরে হুকুমের সুরে কথা বলতো। পারিবারিক পরিচয় এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তাকে গুম করা হয় বলে দাবি করেন তিনি। আমাকে যে খুব ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন? তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন? বিচার বহির্ভূত হবে, আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন? সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় আমি এগুলো বলতে পারিনি। 2009 সাল থেকে আমি বলেছি, এটাই ছিল আমার অপরাধ, এটা আমার বড় অপরাধ ছিল। আর অপরাধ আমি অধ্যাপক গোলাম আজমের ছেলে। আজমি বলেন, গুম খুনের পেছনে সেনাবাহিনী নয়, বরং কিছু অসাধু ও ক্ষমতালোভী কর্মকর্তা জড়িত। জড়িতদের কঠোর শাস্তির দাবি সাবেক এই সেনা কর্মকর্তার। বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সেনাবাহিনী। কিছু অসাধু অফিসার হয়তো কোনো অপকর্ম করে থাকতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীর শত শত অফিসার এই গত সরকারের নির্মম জুলুমের শিকার হয়েছে, তারা বরখাস্ত হয়েছে, অকালীন অবসর হয়েছে, তাদেরকে বিভিন্ন রকমের হয়রানিমূলক ব্যবস্থা আছে। এগুলি প্রত্যেকটার তদন্ত করা হোক। এবং মঙ্গলবার অনলাইনে সংবাদ সম্মেলনে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে কৃতজ্ঞতা জানান আজমি। তার বক্তব্য প্রচারের আয়োজন রাখা হয় জাতীয় প্রেস ক্লাবেও। আমার জন্য কাঁদতে কাঁদতে হাহাকার করে মা চলে গেছে, আমি কাঁদতে জানি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন মায়ের কান্না হয়, আপনারা দয়া করে ব্যবস্থা করেন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বৈধ অবৈধ সব ধরনের অস্ত্র জমার শেষ দিন আজ। কাল থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করবে যৌথ বাহিনী। একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে সতর্ক অবস্থানে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের জন্য খুবই জরুরি, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। তারপরে আমাদের আরও হচ্ছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। দেখছেন শান্তবাজার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি সহ 24 জন পরিচালকের পদত্যাগে তৈরি হয়েছে প্রশাসনিক শূন্যতা। নতুন সদস্যদের সার্টিফিকেট প্রদান সহ স্থবির হয়ে পড়েছে বাণিজ্য সংগঠনের নিয়মিত কার্যক্রম। ব্যবসায়ী ও চেম্বারের কর্মকর্তাদের আশা, দ্রুতই প্রশাসক নিয়োগ দেবে বাণিজ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে ভোটার তালিকা যাচাই বাছাই ও হালনাগাদ শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। হাজিরা শিলি প্রতিবেদন। রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম চেম্বার অফ কমার্সে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা ও সদস্যদের ভোটাধিকার হরণ সহ
নানা অভিযোগে পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন ব্যবসায়ীরা। সাধারণ ব্যবসায়ীদের দাবির মুখে সভাপতি সহ 24 জন পরিচালকের সবাই 3 দফায় পদত্যাগ করলে সোমবার বিলুপ্ত হয়ে যায় ঐতিহ্যবাহী এই বাণিজ্য সংগঠনের পরিচালনা পর্ষদ। সোমবার বাণিজ্য সংগঠনের মহাপরিচালক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে চেম্বারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত একজন প্রশাসক নিয়োগের আহ্বান জানিয়ে চিঠি দেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পদত্যাগকারী সভাপতি ওমর হাজ্জাজ। দ্রুত প্রশাসক নিয়োগ না দিলে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলেও মত দেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় আমাদের যে অনুরোধটা আছে সেটাকে অনুধাবন করতে পেরেছেন এবং অতি সত্বর ওনারা একজন প্রশাসক নিয়োগ করে চট্টগ্রাম চেম্বারের যে চলমান কার্যক্রমগুলি আগে আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। টেক ওভার করবে না, এটা ব্যবসায়ীদের জন্য, অফিসের স্টাফের জন্য, এখানে যারা ট্যালেন্ট আছে সবার জন্যই হবে। চেম্বারের সভাপতি সহ পরিচালকদের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত 1 দশকে কোনো ভোট ছাড়াই কয়েকটি পরিবার এবং গোষ্ঠীর মনোনীত সদস্যরাই চট্টগ্রাম চেম্বার অফ কমার্স পরিচালনা করেছে। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে অনেক ভুয়া ভোটার। ফলে চেম্বার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হয়েছে। আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নবীন প্রবীণের সমন্বয়ে একটি কার্যকর পরিচালনা পর্ষদ গঠিত হবে বলে প্রত্যাশা তাদের। গণতান্ত্রিকভাবে স্বচ্ছ ভোটের মাধ্যমে কার্যকর পর্ষদ হোক, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে সেই আশা করি। এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে চট্টগ্রাম ব্যবসায়ীদের সুখে দুঃখে যাতে চেম্বার কাজ করতে পারে। চট্টগ্রাম চেম্বারে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল 2023 সালের 30 মার্চ। ওই নির্বাচনে বিলুপ্ত সংসদের এমপি এম এ লতিফ সমর্থিত মাহবুবুল আলম নুরুন্নাস সেলিম পরিষদ জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতার সুবাদে প্রথমবারের মতো চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতি হন বর্তমানের এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এরপর টানা 5 বার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। শান্তবাজারে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতি পর আবার ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। কালি রাজ্য জুড়ে বিক্ষোভ আর বিতর্কের মুখে অবশেষে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অপরাজিতা বিল 2024 পাশ হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভায় এবং সর্বসম্মতিক্রমে বিলটি পাশের পক্ষে রায় দিয়েছেন বিধায়করা। এই বিল পাশের মধ্যে দিয়ে আরজিকর কাণ্ডে যে সর্বোচ্চ শাস্তি জড়িতদের দাবি চাওয়া হচ্ছিল সেখানে কোনো বাধা থাকলো না। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই বিল যেন অতি দ্রুত বাস্তবায়ন হয় সেটা চায় এবং একই সাথে বিরোধী দল বিজেপি তারাও কিন্তু বলছে যে এই বিল যেন অতি বিলম্বে কার্যকর করা হয়। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। গেল 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার পর থেকে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। রাজধানী কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসক, নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। ঘটনার 2 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও দোষীদের গ্রেফতারে কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেও সোচ্চার বিভিন্ন মহল। 1981 সালে অবশেষে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে কলকাতার বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হলো বহুল আলোচিত অপরাজিতা বিল 2024। মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে বিলটির পক্ষে রায় দেন বিধায়করা। বিল পাশের ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, দেশের নারী ও শিশুদের সুরক্ষা দেবে এই বিল। আরজিকর হাসপাতালে সংগঠিত অপরাধে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করেন তিনি। বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি, ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই। 19টি শহরের মধ্যে মাত্র 2টি আমরা শাস্তি চাই, ফাঁসি চাই, তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে। এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজিকরের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদী পদত্যাগ চাই।
এই বিল পাশের পরও কলকাতার লালবাজারে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ প্রধান বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। তারা বলছেন ৯ আগস্ট ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর হাসপাতালে প্রমাণ ধ্বংসে যারা হামলা করেছে তাদের ধরতে গাফিলতির পরিচয় দিয়েছে পুলিশ প্রশাসন। মমতার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে বিরোধী দল বিজেপিও। রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসে ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। এই বিল পাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা। বিক্ষোভের মুখে ব্যারিকেড তুলে নিতে বাধ্য হয়েছে পুলিশ। তবে এখনও পুলিশ প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।